নমস্কার, আমি শাশ্বতী সিনহা আপনাদের শোনাচ্ছি বিখ্যাত লেখক মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ আজ 34তম অধ্যায়। শুরু করি। তৎকালীন আমার এই হতভাগ্য মাটির আরেকটি ঘটনার উল্লেখ করব এবং পাঠক সাধারণের জ্ঞাতার্থে দলিল রাখব কিভাবে আমার সেই চমৎকার ভূখণ্ডে মানুষেরা মানুষের দ্বারাই চূড়ান্ত অবনমিত এবং অপমানিত হয়ে প্রায় শূন্যে বিলীন হয়ে গেল। অবক্ষয়েরও বোধ করি কিছু নিয়ম থাকে, তারও আর্থসমাজ তথা প্রাকৃতিক কিছু নির্বন্ধ থাকে। সে সূত্র ধরে সন্ধিত সুজনেরা সেই অবক্ষয়ের কার্যকারণ বিষয়ে সিদ্ধান্ত করতে পারেন, কিন্তু এই স্থানের অবক্ষয় এবং তজ্জনিত সন্তাপের কার্যকারণ সূত্র এত জটিল যে খুব সাধারণ রেখায় তাকে অবয়বে আনা যায় না। এই অবক্ষয়ের কোনো বিধ্বংসী মাতৃবর্ণও নেই, নেই কোনো ধ্রুপদী সুর কিংবা কোনো স্বাভাবিক গ্রামীণ লোক পরম্পরায় ছন্দে বা পটের চিত্রেও তা এতাবৎ কোনো পটুয়া ভাটিয়াল অথবা ভাওয়াইয়া রমণী বা পুরুষ এর কোনো রোদসী চিত্র বা সুর সৃষ্টি করেছেন এরকম অভিজ্ঞতাও আমার নেই। এক অভিশাপ মুখর সময় সম্ভবত, যখন লোকশিল্পীরা পর্যন্ত এর চিত্র সুর কথকতা বা কোনো কিছুই ধরে রাখার প্রয়োজনীয়তা বোধ করেন না অথবা তার ফুরসতও পান না। বোধহয় তখন একদিকে লোভের লুণ্ঠন, আরেকদিকে আতঙ্কের পলায়নই শুধু ছবি। কিন্তু হায়, এরকম ছবিতে কি কোনো শিল্পী মাতৃবর্ণ দেখে অথবা কোনো লোকশিল্পী কি কোনো সুরের বুনট করতে পারে? এ যে স্বদেহ কয়ন করে পায়ের আঙুল থেকে শুরু করে স্বদেহ ভক্ষণের চিত্র, এ নিয়ে কিছু সৃজন করা তো অবক্ষয় নিয়ে নির্মাণ। অবক্ষয়ের রূপকল্প কি জীবনধর্মী শিল্পীরা করতে পারেন? যেমন এখন এই সময়কার যে ঘটনাটির বিবরণ দেব, শিল্পরসিক সজ্জনেরা বলুন, এর সুর বা চিত্র সৃজন করা কি একজন শিল্পীর পক্ষে সম্ভব? না, আদৌ তা করা সঙ্গত। সে শিল্প তো রসগ্রাহীকে ক্রমশ এর ঊষর প্রান্তরের তীব্র যন্ত্রণায় দগ্ধাবে। তথাপি এ বোধহয় আমাদের ভবিতব্য এবং তাকে আমাদের গ্রহণও করতে হবে। শিল্পীর যেমন এক্ষেত্রে অব্যাহতি নেই, তেমনি আমরাও যারা শ্রোতা বা দর্শক তারাও এই যন্ত্রণাকে এড়াতে পারি না। ডাক্তার বাড়ির কথা শুরুয়াতে অনেকই বলেছি, কিন্তু সে বাড়ির মেয়েদের বিষয়ে যাই কিছু আলোচনা করে থাকি না কেন, তারা যে একেবারে শৈরিনী জীবনে চলে গিয়েছিল এ কথা নিশ্চয়ই বলিনি। তাদের ওই শহর থেকে আসা তথাকথিত মামাদের বিষয়ে ব্যাপারটি ছিল পারিবারিক প্রয়োজন এবং তাদের যৌবনিক প্রদাহজনিত সমস্যা। পারিবারিক প্রয়োজনের ক্ষেত্রটি তৈরির দায় তাদের ছিল না অবশ্যই, সেক্ষেত্রে সে দায় তাদের অভিভাবক অভিভাবিকাদের। যৌবনিক প্রদাহের দায়ে এসব ক্ষেত্রে ঠিক কাকে যে দায়ী করা সমীচীন তা জানি না, কিন্তু এখন যে কাহিনীর বিন্যাস করতে যাচ্ছি তার সঙ্গে যে রাষ্ট্রিক ব্যবস্থাপনার যোগাযোগ ঘনিষ্ঠ এ কথা সকলেই মানবেন, কারণ এই সব লোচ্চা লম্পট এবং লুম্পেনদের সে সময় রাষ্ট্রই ছেড়ে দিয়েছিল সংখ্যালঘুদের অবশিষ্টতম মানুষদের উচ্ছেদ কল্পে। এটা ছিল একটা জঘন্যতম সময়। আমাদের খানাবাড়ির চৌহদ্দিতে যে ধোপার বাড়িটি ছিল সেখানে আশপাশ জনেদের বেশ একটা আড্ডার ব্যবস্থা ছিল। ওই বাড়ির ধোপানি বুড়ি ছিল এলাকার ধাইমা। তার চিড়ে মুড়ি ছোলা বাদাম ভাজার ব্যবসাও ছিল, আর ছিল দুধের ব্যবসা। ফলে ওখানে সবসময়ই বেশ একটা জনসমাগম থাকত। দুপুরের দিকে সাধারণ মেয়ে বউয়েরা কামকাজ শেষ হলে ধোপানির সামনের দলুজে গল্পগাছা লুডো বাঘবন্দি খেলায় সময় কাটাতো। ওই সময় পুরুষরা সেখানে যেত না সাধারণত। ব্যাপারটা প্রায় একটা অলিখিত নিয়মের মতোই ছিল বহুকাল ধরে।
ওপারের তারুলি এবং আমাদের এপারের পাশের গ্রাম নৈকাঠির মুসলমান ছেলেমেয়েরাও সেখানে প্রায়ই আসত। ধোপানি ছিল খুব খরজিহ্বা রমণী এবং তার এখানে কোনো রকম চঞ্চলতা প্রকাশ করতে কেউ সাহস পেত না। ডাক্তারবাবুর এক মেয়ে, যাকে আমরা কুট্টিদি বলে ডাকতাম, যে একদিন এরকম এক দুপুরবেলায় ধোপানির বড় বউয়ের সঙ্গে দলুজে পাতা চাটাইয়ের ওপর বসে লুডো খেলছিল। ধোপানি আমাদের বড় দিঘিটির শান বাঁধানো ঘাটলায় বোধহয় ধান শুকোতে গিয়ে থাকবে। আমি মুড়ি না কি আনতে গিয়েছি, কুট্টিদিদের লুডো খেলতে দেখে আমিও বসে গেলাম। আমরা যখন খেলায় বুঁদ, তখন সেখানে পাশের গ্রামের মালেক হঠাৎ আসে। সে মোটামুটি অবস্থাপন্ন বাড়ির ছেলে, স্কুলের গণ্ডি পেরিয়েছে, পরিচয়ে তালুকদার। তবে এই তালুকদারি যতটা পদবী ততটা শব্দার্থগত নয়। এরকম তালুকদার তখন আমাদের ওখানে আনায় গণ্ডায় তৈরি হচ্ছিল। প্রকৃত তালুকদারির সঙ্গে এই পদবীর বিশেষ কোনো সম্পর্ক ছিল না। কেউ কোনো উপায়ে খানিকটা সম্পন্ন হলেই গাঁয়ের লোকেরা তাকে তালুকদার বলতো। সে যা হোক, মালেক ওই সময়কার নিয়ম অনুযায়ী বেশ তালেবর। তার সম্পর্কে নানান কানাঘুষো শোনা ছিল আমাদের। তার হাবভাবে আমাদের উভয় সমাজের মেয়েরাই বেশ সন্ত্রস্ত থাকত। মালেক আসতে তাই কুট্টিদি এবং ধোপা বউ দুজনেই একটু আড়ষ্ট হয়ে পড়ে। দলুজের সামনের অংশে একটা ঢেঁকি পাতা ছিল। সেটার ওপর এসে বসে খুবই অন্তরঙ্গের মতো জিজ্ঞাসা করে, ধোপা দিদি নাই? গেছে কই? ধোপা বউ কোনো রকমে জানায় যে সে ঘাটলায় ধান শুকোতে গেছে। এ কথার পর ধোপানির সঙ্গে প্রয়োজন থাকলে তার সেই ঘাটলায় যাওয়াই সঙ্গত। কিন্তু সে হঠাৎ ঢেঁকি থেকে নেমে চাটাইয়ে বসে এবং ও তোমরা বুঝি লুডো খেলতে আছো? মোরও লুডো খেলা খুব ভালো লাগে, হেই ছোটবেলা অ্যাডগো বাড়িতে কত খেলছি বলে কুট্টিদিকে ইঙ্গিত করে। ধোপা বউ মুই একটু ঘাড়ের থিয়া আই বলে আড়ালে চলে যায়। তখন আরও বিব্রত অবস্থা। কুট্টিদি আর আমি না পারছি খেলতে, না পারছি উঠে যেতে, অথচ মালেক তখন কুট্টিদির সঙ্গে খেজুর আলাপ করেই যাচ্ছে, যেন সে কুট্টিদির কত আপনজন। ডাক্তারবাবু আছেন কেমন? হেনারে অনেক দিন দেহি না। বড় বইনের বিয়াডা তোমরা কইলাম ভালো দেও নাই। বিপনা দাস হ্যাথিহা কমছে কম 15 বছরের বড়, এরকম বুড়া জামাই লইয়া হে করবে কি? এইসব কথাবার্তা এবং ইঙ্গিতপূর্ণ চোখ টিপনি। আবার এই কথার সূত্র ধরেই, তোমারও তো বিয়াডা এখন দেয়ান লাগে। ডাক্তারবাবু যে কি করেন বুঝি না। দিনকালের যা অবস্থা, এরপর তুমি যদি বেজাতের লগে বাইর হইয়া যাও, তখন কি তোমারে দোষ দেয়া যাইবে? তোমারও তো একটা ওই যারে কয় শরীর, অর্থাৎ কিনা শরীরের উসুল মাসুল আছে। কুট্টিদি প্রথমে দু একটা প্রশ্নের হুঁ হাঁ গোছের উত্তর দিয়ে উঠে পড়ার চেষ্টা দেখে, কেননা মালেক ক্রমশ অদম্য হয়ে উঠতে থাকে। কিন্তু তাতেও পরিত্রাণ নেই। কি বাড়ি যাবা? লই মুইও ওই দিকেই জামু ঠিক করছি, এক লগেই যাই। আরে শর্মাও কেন? মোরা বেজাত বলইয়া কি এক লগে 2 পাও হাঁটতেও পারুম না? কি যে চুত মারানো ইয়া সমাজ তোমাগো! বলে সে উঠে দাঁড়ায়। আমি বাল্যাবধি এই ধরনের মানুষের হারামজাদাপনার কাণ্ড দেখতে অভ্যস্ত। ওই ঘটনার সময় খুব ছোটও নই, অন্তত মানসিক দিক দিয়ে। মালেক উঠে তার সঙ্গে চলতে শুরু করে। ধোপার বাড়ি থেকে কুট্টিদিদিদের বাড়ি যাবার পথ খুব কম নয়। তাছাড়া সে পথ নির্জন এবং জংলা। মাঝে মাঝে আম, জাম, তেঁতুল বা বট অশ্বত্থের ব্যাপক বাগান এবং ছাড়া ভিটা। সেখানে কুট্টিদির মতো একজন সুগঠিত যুবতীকে একা অরক্ষণীয়া পেলে ভোগ করার আকাঙ্ক্ষা শুধু মালেক গুন্ডা কেন, অনেক সচ্চরিত্র যুবকেরও হতে পারে। অবস্থার গতিকে আমি হতভম্ব। কুট্টিদি তখন দৃষ্টিপথের মধ্যে এবং প্রায় ছুটছে। মালেক তার পিছে, যেন বাঘ তাড়া করছে হরিণীকে। অপনা মাংসে হরিণা বৈরী, হরিণীর মাংসই তার শত্রু। ধোপা বউয়ের হঠাৎ আবির্ভাবে আমার হতভম্বতা কাটে। সে বলে, ভাই
তুমি লগে লগে যাও, আইজ না জানি কি কাণ্ড ঘটে। মালে কইয়া কইলম একছের মালৌয়া, ওর কোনো বিশ্বাস নাই কিন্তু। আমি একটু পা চালিয়েই চলছিলাম, কিন্তু আমার কাছে এটা পরিষ্কার ছিল না যে কোনো অঘটন ঘটলে আমি মালেকের সাথে কিভাবে লড়ব। আমাকে দেখে মালেক বলে, বড় গো ব্যাপারের মধ্যে ছোট রাখেন, তুমি বাড়ি যাও, ওর লাগে মোর মেলা কথা আছে। আমি শুধু এটুকু বলতে পেরেছিলাম, কুট্টিদির লগে তোমার কোনো কথা নাই, হে কেমন ডর পাইয়া দৌড়ইতে আছে, তুমি হ্যাড লাগে কথা কবা না, কইয়া দিলাম হ। সে অদম্য, বলে কমু না কে, হ্যার লগে মোর ভাব, তুই লগে লগে আও কে, তোর ঠেয়াডা কি? এই বলে সে ছুটে এসে আমাকে বেধড়ক কিল ঘুষি মারতে শুরু করে। আমি হঠাৎ আক্রান্ত হয়ে হতচকিত বনে যাই। কুট্টিদি ছুটতে থাকে। মালিক চেঁচিয়ে বলে, আইজ পার পাইলেও আমি তোমারে উড়ামু, এডা জানাইয়া রাহো, আইজ এই মালাউনের পোয়েরে একটু দেখা লই। এই সব কথার সঙ্গে সঙ্গে আমার ওপর তার আক্রমণ তীব্র হলে আমি পরিত্রাণ খুঁজি। আশেপাশে কেউ নেই। এই হুড়াহুড়ির সময় একখণ্ড বাঁশের টুকরো আমার সামনে পড়ে। একতরফা মার খেয়ে এবং কুট্টিদির ওই অসহায়তা দেখে তখন আমার মাথায় খুন চেপে গিয়েছিল। ওই বাঁশের টুকরোটা হাতে পেয়ে আমি মালেককে অন্ধের মতো আক্রমণ করেছিলাম। একটা আঘাত তার পা লক্ষ্য করে চালালে সে বসে পড়ে, বোঝা যায় তার খুবই লেগেছে। এই সুযোগে আরও গোটা 2 ঘা মেরে ছুটে পালিয়ে যাই। কুট্টিদি ততক্ষণে তাদের বাড়ি পৌঁছে গেছে। ব্যাপারটা মারামারি পর্যায়ে না চলে গেলে হয়তো কাউকে বলতাম না। কুট্টিদিও খুবই স্বাভাবিক কারণে আমাকে চুপ থাকতে বলেছিল, কিন্তু আমি যেহেতু মার খেয়ে পাল্টা মেরে বসেছিলাম, এই কারণে বড়দের ঘটনাটা জানানো প্রয়োজন ছিল। আমি ঘটনাটা প্রথমে আমাদের প্রতিবেশী এবং জ্ঞাতি কোবরেজ কাকা এবং তারপর ধোপাঝিকে বললাম। ধোপানিকে আমরা ধোপাঝি বলেই ডাকতাম। কোবরেজ কাকা একজন বেশ অকুতভয় মানুষ ছিলেন। তার এই অকুতভয়তার প্রথম কারণ তার পেশা এবং দ্বিতীয় মস্তিষ্কে সূক্ষ্ম বোধের অভাব। পেশায় যেহেতু কবিরাজ এবং আমাদের ওখানে পাশ করা ডাক্তার যেহেতু আদৌ ছিল না, সে কারণে আমাদের উভয় সম্প্রদায়ের কেউই ডাক্তার কোবরেজদের ঘাঁটানো সুবুদ্ধির বলে বিবেচনা করত না। তাছাড়া কোবরেজ কাকা প্রায়শই সামাজিক দুর্নীতি আর ধোঁকাবাজির বিরুদ্ধে বিষোদ্গার করতেন। যাত্রা থিয়েটার করার দিকে কাকার খুব ঝোঁক ছিল এবং নিজেকে একজন অসামান্য অভিনেতা মনে করতেন। রোগা লম্বা চেহারার এই কোবরেজ কাকা আমাদের ছোটবেলায় খুবই আকর্ষণীয় ছিলেন সবার কাছে। সবচেয়ে মজার ছিল নাটকীয় ঢঙ্গে তার স্বগতোক্তিগুলো। মাঝে মাঝেই শুনতাম তিনি বলে যেতেন, আমার লগে চালাকি চলবে না, আমি জাত বৈদ্য কবিরাজ, রোগী দেহাইতে আবানা, ওষুধের বদলে বীজ দিয়া দিমু হেনে, 2-10 দণ্ডকাল তড়পাইতে তড়পাইতে মরবে, মোর এক গাছ লোমও ছেড়তে পারবে না কেউ। কাকা বলতেন, কেনই বা বলতেন ঠিক বোঝা যেত না, তবে তার যে অদম্য সাহস ছিল তার তুলনা নেই। দাঙ্গা ফ্যাসাদ চুরি ডাকাতি বিষয়ে তার কোনো চিন্তা বা দুর্ভাবনা ছিল না। দাঙ্গার ভীতি যখন তুঙ্গে, তখনও তার বক্তব্য, আউক না কাটতে, একছের পার পাইয়া যাইবে, হেয়া পারবে না, মরতেই যদি হয় এক আড্ডারে মারইয়া মরুম। দেশ ছাড়ার কথা কেউ বললে খুব ক্ষেপে যেতেন। বলতেন, কেন, দেশটা কেওর বাপের একলার? যেসব মানুষ সোজা সরল বুদ্ধির, আমার মনে হয় তারা একটু বেশি স্পর্শকাতর হন। তাদেরই নানান কারণে নানান মর্মবেদনা বেশি ভোগ করতে হয়। কোবরেজ কাকা একটু ছিটেলও ছিলেন। কবিরাজি ব্যবসায় তার পসার ছিল না, কিন্তু হাতযশ ছিল। অবস্থাপন্নরা তাকে খুব একটা ডাকতেন না, কিন্তু গরিব গুরবরা হিন্দু মুসলমান নির্বিশেষে তার ওপর খুবই নির্ভর করত। তিনিও এই সব মানুষদের রোগ ব্যাধি বিপদ আপদে ছুটে যেতেন। এ কারণে তার একটা প্রতিপত্তি ছিল তাদের মধ্যে। আমার জ্যাঠামশাইকে তিনি শত্রু মনে করতেন, কিন্তু বাবাকে খুব ভক্তি করতেন। তবে আড়ালে যাই বলুন, জ্যাঠামশাইকে সামনাসামনি কখনোই কিছু বলতেন না। আমি তার কাছে গিয়ে কুট্টিদির ঘটনাটা বলতে কাকা ভয়ানক উত্তেজিত হয়ে পড়েন। ইতোমধ্যে সম্ভবত ছেলের বউয়ের কাছ থেকে কিছু শুনে ধোপাঝি সেখানেই এসে পড়েছে।
কাকার সঙ্গে তার এসব গূঢ় বিষয়ে প্রয়োজনে আলোচনা হতো। এখন ধোপা ঝিকে দেখে কাকা আগুন। বললেন, আমি মালে কইয়ার রক্ত দংশন করুম একথা তোরে কইয়া দিলাম ছুটি। ও হালার পোহালায় ভাবছে কি? হ্যাঁ, আমরা মরইয়া গেছি? ধোপাঝি অর্থাৎ ছুরি বা ছোটি আমাকে দেখিয়ে বলল যে আমার ওপর মালেকের আক্রোশ পড়তে পারে, কারণ সে দেখেছে মালেক খোঁড়াতে খোঁড়াতে গেছে। আমার কপালের সামনেটা বেশ ফুলে উঠেছিল। কাকা বললেন, ও তো আত্মরক্ষা করছে, ওরে মালেক হইয়া মারলে কেন? ধোপাঝি বলল, কথা হয়তো সত্যি, তয় এ ব্যাপারে ছোড়বাবুর লগে বন্দেজ না করইয়া কিছু কন ঠিক ন। লয়েন মোরা হ্যার লগে একটু বন্দেজ করইয়া দেহি। কোবরেজ কাকা বাবার নিতান্ত ন্যায়টা, একথা আগেই বলেছি। তিনি তৎক্ষণাৎ রাজি হলেন যে হ্যাঁ, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বাবার সঙ্গে এ বিষয়ে পরামর্শ করা কর্তব্য। বাবা অবশ্য তার চিৎকার চেঁচামেচি শুনে ততক্ষণে ধারণা করে নিয়েছেন যে কিছু একটা বিপত্তি ঘটেছে, নইলে পাগল চেঁচায় কেন। কাকা ধোপানিকে নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিলে আমি স্বাভাবিক ভীতিবশত আড়ালে চলে গেলাম। কাকা বলতে বলতে চললেন, বুঝলানি ছুরি, ওই শাস্তরে যে কইছে হে কথা 100 বাঘ হয়তো। কি না, শাহের লগে করবা দোস্তি, মুগইর রাখবা মধ্যস্তি, যদি শেখ রোহে মুগইয়ের মরবা কোহে। পশ্চিমবঙ্গানুবাদে অবশ্য সব হগুলো খ হবে। কাকা বলতে বলতে যাচ্ছিলেন, মেয়াগো দেশে থাকতে হইলে এ মন্তর ছাড়া উপায় নাই, হালারা আসলেই হুদা শেখ। আমি বাবার সামনাসামনি গেলাম না। কাকা আর ধোপাঝি বাবার সামনে হাজির। বাবা দরদালানে একটা চৌকির ওপর যেমন বসে থাকতেন বসেছিলেন। দুজনকে দেখে বললেন, কিছু একটা ঘটছে বুঝতে পারছি, কিন্তু তুই চেঁচাইতে আছিলি কেন? কাকা বললেন, চেঁচামু না, আপনি কয়েন কি? মালে কইয়া হালার পোহালায় কুট্টি মনুরের টালায়, আর হ্যার পির্তিবাদ করতে যাইয়া আমাগো পোলায় মাইর খায়, এত বড় সাহস! কাকা সাতিশয় ক্রুদ্ধ। বাবা তাকে আর কিছু জিজ্ঞেস না করে ধোপাঝিকে বিস্তারিত বলতে বললেন। ধোপাঝি বাবাকে গোটা ব্যাপার খুলে বললে বাবা কোবরেজ কাকাকে জিজ্ঞেস করেন, তুই করতেটা চাও কি? মালে কয়ারে পিডামু। হেতে লাভ? তুই আইজ হ্যারে পিডাবি, হে কাইল তোরে পিডাইবে। কুট্টিমনুর কথাটা চিন্তা করছো? এই মায়ের পিঠে হ্যার সমস্যাটা কি হইবে? তুই একটা আস্থা পাড়া। তয় করণ কি? করণ মায়ের খাওয়ানো। মালে কয়ারে হ্যার জাতের মাইন্সদের হাতে ছেঁচা দেওয়ান লাগবে, বুঝছ? চেঁচাবি না, কায়দায় চলার সময় এখন। চেঁচাইলে এই বুড়া বয়সে আমার হাতেই মাইর খাবি। কাকা এবার একটু দমিত, কারণ বাবার কথার ওপর তিনি কথা বলেন না। ধোপাঝি ছোটবাবুর রীতকানুন জানে। সে বলে, ছোটবাবুর বুদ্ধি ঠিক, আর হে ব্যবস্থা মুই করমু হ্যানে। এন্তাজ আর নুডুলেরে কমু হ্যানে ওপারের কয়েকজনের লইয়া যেন মালে কইয়ারে খাসি বানাইয়া দে। এ কথা অতি ভয়ঙ্কর। এরকম প্রতিশোধ শুধু আমার এই চন্দ্রদ্বীপ অঞ্চলের সেলিমাবাদ পরগনায়ই স্বাভাবিক। বাবা জানেন ধোপাজি এ কাজ করাতে অবশ্য সক্ষম, কেননা এন্তাজদ্দি এবং নুরুল এই দুই বাপবেটাকে সে যা করতে বলবে তারা তা করবে। তার সবিশেষ কার্যকারণও আছে। এন্তাজ তার হাতৌয়া আর নুরুল এন্তাজের পোলা, দুজনেই কাজইয়ায় বেশ দড়। তাই বাবা সাত তাড়াতাড়ি, না না অদোডা না, তুই আগে আমার পরামর্শটা শোন, তারপর কি করতে হইবে ঠিক করবি। তারপর তিনজনে কি সব পরামর্শ হয় গোপনে, যা আড়ালে থেকে আমি ঠিক শুনতে পাই না, তবে বুঝতে পারি মালেকের অদৃষ্টে আমার প্রহারই শেষ প্রহার নয়। তার কপালে একটু অধিক মাইর অপেক্ষা করে আছে এবং সেটা অকস্মাৎ আসবে তার জাত ভাইদের তরফ থেকেই। এর বেশ কয়েকদিন পর শোনা গেল গঞ্জ থেকে ফেরার পথে মালেককে কে বা কারা যেন তার বাড়িতে অচেতন অবস্থায় পৌঁছে দিয়ে গেছে। তারা বাড়ির লোকেদের বলেছে যে খালপাড়ে পড়ইয়া আছেলে বাড়ি দিয়া গেলাম। মালেকের ডান পাখানা সারা জীবনের মতো অকেজো করে দিয়েছিল তার আক্রমণকারীরা।
পরে বুঝেছি তালুকদারি বুদ্ধির এই প্যাচটা বাবার মাথায়ও খেলত, তবে জ্যাঠামশাইয়ের মতে এটা তার পছন্দের বস্তু ছিল না। নুরুল বলেছিল, বুঝলা কি না, আঘারৌয়া সার আর মালৌয়া মদ্দেগো ওষুধ এটাই, বাঁশের চাঁচ দিয়া আড়ইয়া বিচি দুইডা তোলাইয়া দেয়া। তয় ছোড়বাবুর নিষেধ হে, কারণ খালি ঠ্যাংডাই ল্যাড়া করইয়া দিলাম। শেষ হলো 34তম অধ্যায়। ফিরে আসছি 35তম অধ্যায় নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।